তাহলে প্রশ্নটা জি শ্বাসকষ্ট আচ্ছা দেখি আপনি কোন দেশে ছিলেন বললেন? সৌদি আরব। আপনার ওয়াইফ কোথায় ছিল? বাংলাদেশে। আচ্ছা দেখেন একটা জিনিস খেয়াল করেন, ওনার বক্তব্য যে একটা জ্বরের ওষুধ উনি খেয়েছেন, জ্বরটা চলে গেছে, কাশি শুরু হয়ে গেছে। এই কারণেও হতে পারে, আবার ভিন্ন কারণও কাশি হতে পারে, সেটা আমরা দেখি। উনি যেহেতু কত বছর আপনি ওখানে আছেন? আপনি বাংলাদেশে যাওয়া আসা কতদিন পর করেন? 5 বছর পরে এসেছেন, কিন্তু কাশি ওখান থেকেই শুরু হয়েছে, ওখান থেকে শুরু হয়েছে না? দেখেন তার কিন্তু বায়োলজিক্যাল যে ডিমান্ডটা দেখেন, আমরা যখন মেডিসিন সিলেকশন করার চেষ্টা করব তখন রোগী কোন পেশায় নিয়োজিত, কোন দেশে থাকি, তার ফিজিক্যাল কন্ডিশন, তার বায়োলজিক্যাল কন্ডিশন, বায়োলজিক্যাল ডিমান্ড, এগুলো কিন্তু আমাদের নিতে হবে, ঠিক আছে? শুধু বডি স্ট্রাকচার দেখেও কিন্তু আমরা ওষুধ নির্বাচন অনেক সময় কি, হ্যাঁ বডি স্ট্রাকচার অনুযায়ী মনে হচ্ছে যে নির্দিষ্ট একটা মেডিসিনের দিকে যাবে, ঠিক আছে, কিন্তু সেটা ভিন্নতা আসতে পারে। যে যদি পজিশনের ভিত্তিতে মেডিসিন আসে, ঠিক আছে, পজিশনের ভিত্তিতে হতে পারে কিনা? জি স্যার। জি এখন as soon as head touches pillow, বুঝছেন? দেখেন একটা রুব্রিক আছে, বালিশের মাথা লাগাইলে কাশি। জি 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 এই দেখেন কাশি অন্য কিন্তু এমন একটা রুব্রিক দেখা যায়, of lying night as soon as head touches pillow, বিশেষ করে রাতে বেশি হয় কাশি, দিনে কম থাকে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা আপনি দেশে আসার কয়দিন আগে এটা শুরু হলো? হ্যাঁ 20 দিন আগে, 20 দিন আগে কাশি শুরু হয়েছে। তো এর মধ্যে আপনি সেক্সুয়াল কোনো মেডিসিন খেয়েছেন? এরা নাই, নাই সেক্স নাই, একদম নাই, সেক্স এর অবস্থা একেবারে খারাপ, ঠিক আছে? তো অথবা ওই সময় দেখা যাচ্ছে আপনার খুব জৈবিক চাহিদা বাড়ছিল, হ্যাঁ জি কোনো পাওয়ার নাই। আচ্ছা ঠিক আছে, এটা কতদিন ধরে? এখানে আসার পর থেকেই। দেখেন এখানে আসার পর থেকে কিন্তু এর আগে ভালো ছিল, কিন্তু এই 5 বছর থাকার পরে বায়োলজিক্যাল ডিমান্ডটা আগে ভালো ছিল, কিন্তু এখন আর নাই। দেখেন তার জৈবিক চাহিদা কিন্তু এখন নাই, এবং তার সেক্সুয়াল এক্সাইটমেন্টও নাই, ঠিক আছে, চাহিদাও নাই এবং উত্তেজনা আসে না, আসেন। তো এটা কিন্তু সেখানে আপনি কি ধরনের খাবারে অভ্যস্ত, কি ধরনের খাবার খান আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন যেহেতু তার কাশি দেখা দিয়েছে, দেখেন আমরা একটা লক্ষণ নিয়েছি, তার বক্তব্য যখনই সে শয়ন করতে যাচ্ছে, এখন ভালো আছে, যেই মাথা রাখছে বালিশে অমনি কাশি শুরু হয়ে যাচ্ছে। এখন দীর্ঘদিন উনি বাহিরে থাকেন, এটা কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় না? জি স্যার। জি স্যার। মানে আমরা কিভাবে লক্ষণটা নিব? এখানে স্যার কি ওয়েদার চেঞ্জ হয়েছে এমন কিছু নাকি স্যার? স্যার মাইন্ড সেন্সার ডিজায়ার সাপ্রেশন। হ্যাঁ দীর্ঘদিন কিন্তু তার দেখা যায় যে সেক্সুয়াল যে ডিজায়ারটা, এটা কিন্তু সে ফুলফিল করতে পারতেছে না ওখানে থাকার কারণে, হ্যাঁ সেক্স ডিজায়ার সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার, ঠিক আছে, এটা কিন্তু আছে, এর আগে কিন্তু ভালো ছিল,
এই 5 বছর একটানা থাকাতে সেক্সুয়াল ডিজায়ারটা একেবারেই ডিমিনিশড হয়ে গেছে, একেবারেই উত্তেজনা নাই, আছে নাই। ওয়ান্টিং না স্যার, একেবারে অভাব হয়ে গিয়ে পড়ছে তো ওয়ান্টিং না। ঠিক আছে, এটা সাবটেস্ট করা হয়েছে, এটা তো দীর্ঘদিন আলাদা, করে না। হ্যাঁ, এটা তো আলাদা। হ্যাঁ, দেখেন ডিমিনিশড, ওয়ান্টিং আলাদা, ডিমিনিশড ডিমিনিশটা তো হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে সেটা। একবারে শেষ। স্যার এটা ইম্পোর্টেন্সির মধ্যে হবে না? ইম্পোর্টেন্সি আসলে ডিজায়ারটা ইম্পর্টেন্সই তো আলাদা, ইম্পর্টেন্স আলাদা, সেক্সুয়াল ইচ্ছাটাও না, নাই ইচ্ছাও তো নেই, ইচ্ছা ইম্পোর্টেন্সির মধ্যে কিন্তু ইচ্ছাটা থাকে না। জি জি আসেন, এরপরে আসি আমরা মূল যে কষ্ট, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মাথাটা বালিশে দিলেই তার কাশি দেখা দিচ্ছে, ঠিক আছে। শয়ন করলে কাশি বেশি, লাইন তাহলে কি এখন কোনিয়াম দিবেন স্যার, এমনটি কিছু ভাবছো? দেখি, আমার কাছে তাই মনে হচ্ছে, দেখা যাক। এখানে তো একটু কথা আছে, সে কথাটা হলো এই যে একটা হলো তার মনে চাচ্ছে না, একটা হলো মন চায় কিন্তু তার ই হচ্ছে না, সেক্স গ্রো করছে না, আসলে কোনটা এটা তো তাকে বের করতে দরকার। বসেন, বসে অস্থির হলে তো রোগী দেখা যাবে না, বুঝলেন? কাশিটা কি ধরনের কাশি? শুষ্ক কাশি, ঠিক আছে। আচ্ছা, আপনার কাশিটা হচ্ছে, গলার মধ্যে কি ধরনের অনুভূতি হচ্ছে? হ্যাঁ, গলার মধ্যে কি ধরনের অনুভূতি হচ্ছে? কাশি যে বারবার এভাবে শুকনো কাশি হচ্ছে, কি ধরনের অনুভূতি দেখা দিচ্ছে? আমি বলি নাই, গলার ভিতরে কোনো অস্বস্তিকর অনুভূতি, পিলপিল করার অনুভূতি, কি অবস্থা তৈরি হচ্ছে? কি হচ্ছে বলেন? কাশিটা আমরা ড্রাই কফ নিব না, ড্রাই কফ, ড্রাই কফ। গরম পানি খাইলে, ঠান্ডা পানি খাইলে খাইতে পারেন না, হয় যে কাশি। আর কিন্তু খাইলে কেমন লাগে? আপনি যদি পানি খান, গরম পানি এবং ঠান্ডা পানি, কোনটা খাইলে বেড়ে যায়? গরম পানি খান, গরম পানি খাইলে কেমন লাগে আপনার? হ্যাঁ? তৃপ্তি মানে না, কিন্তু কাশি কমে না বাড়ে, সেটা বলতেছি। আচ্ছা, গলার মধ্যে থেকে যে শুষ্কতা অনুভূতি, সে শুকিয়ে যাচ্ছে গলা, তারপরে যে কাশি আসতেছে, এমন কেমন কেমন হচ্ছে? কি মনে হচ্ছে? শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, তারপরে কাশি হচ্ছে, কেমন, কোনটা হচ্ছে? তো আচ্ছা, এমনি থেকে হয়। তাহলে ল্যারিঞ্জের মধ্যে যদি ড্রাইনেস থেকে কাশি দেখা দেয়, সেক্ষেত্রে আপনাকে এই লক্ষণটা নিতে পারি, ঠিক আছে। এবং জ্বর অবস্থায় কাশি ছিল না জ্বরের পরে কাশি হয়েছিল? জ্বরের পরে।
আপনি বললেন যে যখন ঘুমোচ্ছে না, তাই না? হ্যাঁ, ঘুমোচ্ছে না, কিন্তু ঘুমাতে গেলেই আপনার কাশি বাড়তেছে, বুঝছেন? হ্যাঁ, রোগীর বক্তব্য বলছে ঘুমাতে গেলেই কাশি বৃদ্ধি হচ্ছে। কি ধরনের কষ্ট মনে হচ্ছে? আপনি কষ্ট তুলতে পারেন কিনা? আমরা তাহলে কয়েকটা লক্ষণ নিয়ে মেডিসিন দিতে পারি। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমরা কয়েকটা লক্ষণ নিয়ে মেডিসিন দিতে পারি। এক মেডিসিনে তার শারীরিক বিষয়ে কাজ করবে। রোগীর বক্তব্য যে যখনই মাথাটাকে বালিশে রাখতেছে তখনই কাশি উড়ে এসে জড়িয়ে বসে, তাই না? কোন সময় কাশি আছে, কিন্তু দেখেন, আপনি দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি থেকে? জি স্যার, দেখতে পাচ্ছি। জি, আমরা এই লক্ষণটা যদি করাই দেই, দেখি না, এটার ইন্টেন্সিটি খুব বাড়িয়ে দিলাম আমরা, ঠিক আছে? চারটা সিম্পটম দিয়েছি, কয়টা? চারটা সিম্পটম। সেক্সুয়াল ডিজায়ারটা সাপ্রেসড, ঠিক আছে, যেহেতু বিদেশে ছিলেন উনি। এরপরে সেক্সুয়াল ডিজায়ার ডিমিনিশড, তারপরে ড্রাইনেস ফ্রম ইন ল্যারিংস গোয়িং টু স্লিপ, আর একটা হচ্ছে আরেকটা টপিক দিতে পারেন স্যার, ওই যে মানে স্লিপলেসনেস, ড্রাই কফ ফ্রম কাশির কারণে সে মানে ওটা স্যার। তাহলে স্ক্রিনটা একটু শেয়ার করি আবার। পাঁচটা লক্ষণ নিয়েছি, যেটা হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার, যেটা সেক্সুয়াল ডিজায়ার ডিমিনিশড, ড্রাইনেস ফ্রম ল্যারিংস ইন অফ দেখা দিচ্ছে, গোয়িং টু স্লিপ, ঘুমাতে গেলে কাশি বেশি হচ্ছে, এবং মাথা যেই বালিশে দেয় এই লক্ষণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কিন্তু কনস্টিটিউশনাল মেডিসিন কিন্তু ক্যালকুলেটর পরে আসবে। কেন আসবে জানেন? কেন ক্যালকুলেটর পরে আসবে জানেন এরা? স্যার কোন ভাষাটা স্যার? সবগুলোই আসবে, এয়ার ফ্যাট ক্ল্যাবি। না, এই দেখেন ওর মধ্যে ডিডি মেডিসিন যেটা ডিডি হ্যাঁ, ডিডি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এখন আসি একটু বলি, এই যে ফ্যামিলিস্ট্রি নেক্সট মেডিসিন সালফার অথবা ক্যালকুলেটর। সালফার প্রয়োগ করেও ক্যালকুলেটর আসতে পারে, অথবা সরাসরি ক্যালকুলেটর আসতে পারে ডিডি করে, ঠিক আছে?
মেডিসিন খাওয়াই দিব। জি হ্যাঁ হ্যাঁ, এটা কমলে ওটা কমলে এটা বেড়ে যাবে। ওটা কিছু দেখা লাগবে না। সব সব আপনি ঠিক হয়ে যাবেন সব। ওটা যে ওষুধ দিচ্ছি ওটাতে সব শাহনাজ আপনি আলোচনা করুন। জি জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে একটা চমৎকার কেস শেয়ার করার জন্য। এটা থেকে আমরা অনেকটাই উপকৃত হব। যাক, অনেক ভালো লাগলো আর কি। তো আমরা যেটা বলতেছিলাম, স্পেশালি আমরা আর্জেন্টাম নাইট্রিকাম সম্পর্কে বলছিলাম। যাই হোক, আর্জেন্টাম নাইট্রিকাম সম্পর্কে মোটামুটি হয়তো আমরা করছি একটু। তো আমরা আর্জেন্টাম নাইট্রিকামের যদি দেখি যে স্পেশালি কলেরা জনিত সমস্যার সাথে যদি দেখি যে এর পেছনের যে কারণ হিসেবে যদি দেখি যে মিষ্টি খাওয়া একটা কারণ, দেন কিন্তু এটা একটা ভালো মেডিসিন হইতে পারে। তো যাই হোক, আমরা ফসফরাসের বিষয়ে বলছিলাম। তো ফসফরাসের আর একটা বিষয় যেটা, ফসফরাসের একটা জিনিস দেখা যায় যে এদের যে মলের সঙ্গে অনেক সময় দেখা যায় যে সাগুর যে দানা, এই সাগুর দানার মতো কি যেন একটা পদার্থ মনে হয় যেন ভাসতেছে। এই জিনিসটা কিন্তু আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাই। আবার অনেক সময় দেখা যায় এদের ফসফরাসের পেশেন্টের স্টুলের যে বর্ণ, এটা দেখা যায় যে অনেক সময় মাংস ধুলে যেমন একটা ব্লাডি একটা কালার এরকম থাকে। রিফায়েত আলী ভাই একটু মিউট করে দেন। সরি। আচ্ছা, তো যাই হোক, এতে দেখা যায় যে মলের সাথে ওই যে মাংস ধোয়ার যে একটা জল, ওই টাইপের দেখা যায়, অর্থাৎ ব্লাডের একটা উপস্থিতি থাকে। এই সাথে দেখা যায় যে অনেক সময় স্টুলের সাথে অজীর্ণ খাবার, যেমন যেটা আমরা কি বলে চায়নার মধ্যে দেখতে পাই, বা তৈলাক্ত একটা পদার্থ যেন মলের সাথে ভাসতেছে, এরকম জিনিস আমরা কিন্তু দেখতে পাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ফসফরাসের ক্ষেত্রে, সেটা হলো পেটে দেখা যায় যে কোনো রূপ বেদনা থাকে না, ব্যথা থাকে না, যেটা আমরা চায়নার ক্ষেত্রেও দেখি যে পেটে কোনো ব্যথা নেই, এই জিনিসটা থাকে। আর একটা গুরুত্বপূর্ণ সিমটম ফসফরাসের ক্ষেত্রে দেখা যায় যে এরা যদি ডান কাতে বা চিত হয়ে শুয়ে থাকে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ফসফরাসের পেশেন্ট বাম কাত হয়ে শুতে যায়, তখনই দেখা যায় যে তার টয়লেটের একটা চাপ অনুভব করে। এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম, অর্থাৎ বাম কাত হয়ে শুতে গেলেই তার টয়লেটের একটা চাপ আসে। তো যাই হোক, এ পর্যায়ে আমরা ইথুজার বিষয়টা নিয়ে একটু কথা বলতে পারি। যদি দেখি যে শিশুদের অনেক সময় কলেরা হলে অনেক সময় এর সাথে জ্বর থাকে, ছটফটানি থাকে, একটা অনিদ্রা থাকে, বা এদের যে পালস বিট, এটা যদি দেখা যায় যে অনেক ক্ষীণ, মানে নারীটা ঠিক মতো বোঝাই যাচ্ছে না, এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের ইথুজা মেডিসিনটা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হতে পারে। ইথুজার একটা বড় সিমটম যেটা, সেটা হলো এরা দুধ মোটেই সহ্য করতে পারে না। দুধ খেলেই দেখা যায় যে তারপরে তার চাপ চাপ বমির মতো বের হয়ে আসে। এই জিনিসটা কিন্তু আমরা ইথুজার মধ্যে দেখতে পাই, এবং দেখা যায় যে পেটে বমিটা যখন হয়, ওই দুধের যে চাপ, এই চাপ চাপ বমি, এই জিনিসটা কিন্তু আমরা ইথুজার ক্ষেত্রে খুব বেশি লক্ষ্য করি। এবং ইথুজার ক্ষেত্রে আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এদের বমি কিন্তু সবসময় একরকম হয় না। দেখা যায় কখনো বমির বর্ণটা সাদা হচ্ছে, কখনো সবুজ বর্ণের হচ্ছে। আবার বমির পর দেখা যায় শিশুদের ক্ষেত্রে বমি করছে, বমির পর অত্যন্ত দুর্বল হয়ে থাকে, একেবারে ঝিমিয়ে পড়ে। এই জিনিসগুলো কিন্তু আমরা ইথুজার ক্ষেত্রে দেখতে পাই। এবং এদের যে মলের বর্ণ দেখা যায় যে সবুজ হইতে পারে, বা অনেক সময় হলদে বর্ণের দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে স্টুলের সাথে দেখা যাচ্ছে সাদা মিউকাস বা একটা ব্লাডের একটা অস্তিত্ব বা ট্রেস, এটা কিন্তু আমরা অনেক সময় ইথুজার ক্ষেত্রে দেখতে পাই। এবং দেখা যায় যে তাদের ইথুজার যে শিশু, এদের যখন টয়লেটের বেগ আসে, তখন তারা কি করে, কান্না শুরু করে দেয়। এই সিমটম গুলো কিন্তু আমরা
ইথুজার মধ্যে দেখতে পাই। যাই হোক, আবার আমাদের আরেকটা মেডিসিন আছে যেটা জানি পডোফাইলাম। পডোফাইলামও কিন্তু এই ক্ষেত্রে একটা ভালো মেডিসিন। পডোফাইলামের যে সিমটম দেখা যায় যে পেটের মধ্যে একটা গড়গড় করে শব্দ হয়, এবং শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে জোরের সাথে ওয়াক পারে। এবং পডোফাইলামের আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে এদের স্টুল। দেখা যাচ্ছে এত পরিমাণ স্টুল নির্গমন হয়, দেখা যায় মনে হয় যেন সে যা খাইছে তার থেকে প্রচুর পরিমাণে মল নির্গত হচ্ছে। একটা মানে অবাক বলে মনে হয়, অদ্ভুত একটা বিষয় মনে হয়। আবার আমাদের প্রোটন টিকও কিন্তু এই ক্ষেত্রে একটা মেডিসিন। আমরা জানি প্রোটন টিকের একটা যে গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে যে এদের যে স্টুলটা কিরকম হয়, পিচকারির মতো দূরে চলে যায়, অনেক জোরে। পিচকারি দিয়ে যেমন চাপ দিলে অনেক দূরে সব করে চলে যাবে, সিরিঞ্জে চাপ দিলে যেমন দূরে চলে যায়, তো প্রোটন টিকের মলগুলো কিন্তু এইরকম হয়, দেখা যায় পিচকারির মতো দূরে চলে যায়। এবং দেখা যায় যে এদের যদি প্রোটন টিকের পেশেন্ট যদি বমি করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে বমির বর্ণটা হলদে পরিমাণ রঙের দেখায় আর কি। এবং এদের যে স্পেশালি মল ত্যাগের যখন করে, মল ত্যাগের ক্ষেত্রে কিন্তু এদের একটু বেগ দিতে হয়। তো সেই ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে বেগের সাথে তখন দেখা যায় যে পিচকারির মতো দূরে চলে যায়, এই জিনিসটা কিন্তু আমরা পাই। তো চায়নার কথা বলতেছিলাম, তো চায়নার ক্ষেত্রে আমরা যেটা দেখি, চায়না কিন্তু আমাদের অনেক সময় একটা গুরুত্বপূর্ণ মেডিসিন দিতে পারে। দেখা যাচ্ছে যে হয়তো দীর্ঘ বেশ কিছুদিন এই অতিরিক্ত ফ্লুইড সিক্রেশনের কারণে দেখা যাচ্ছে যে একেবারে শিশু দুর্বল হয়ে পড়ছে, নিস্তেজ হয়ে পড়ছে, একেবারে দেখা যাচ্ছে নড়ার মতো শক্তি নাই, শরীর দেখা গেছে ঠান্ডা হয়ে গেছে, পেটটা ফুলে উঠছে, ফেপে উঠছে, এবং যা খাচ্ছে দেখা যাচ্ছে সেটাই বের হয়ে যাচ্ছে। অর্থাৎ খাবার যে সেটা গ্রহণ করতেছে সেটা যে সুন্দরভাবে হজম হবে, এই হজমটা আসলে ওইভাবে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলে আমাদের এই যে চায়না মেডিসিন, এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো মেডিসিন হইতে পারে। স্পেশালি দেখা যায় যে আমরা মানে অতিরিক্ত তরল পদার্থ শরীর থেকে সিক্রেশনের কারণে নির্গমনের পরে দুর্বল হয়ে পড়ছে, এটা আরো কিছু মেডিসিনের মধ্যে পাই। কিন্তু একটা জিনিস যেটা, এটার পেট ফাঁপা থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম দেখা যাচ্ছে যে সে যা খাচ্ছে, চায়নার পেশেন্ট, দেখা যাচ্ছে যে সেই খাবারটা হজম না হয়ে বের হচ্ছে, অর্থাৎ গোটা গোটা খাবার বের হচ্ছে। আরেকটা পিকুলিয়ার সিমটম অনেক সময় আমরা চায়নার ক্ষেত্রে দেখি, দেখা যাচ্ছে যে এদের পেটে বা যে কোনো জায়গায় ব্যথা হলে জোরে চাপ দিলে ব্যথাটা সে ফিল করতেছে না, কিন্তু যদি সামান্য একটা কাপড়ের স্পর্শ লাগে তাই কিন্তু তার ব্যথা হয়। এটা কিন্তু চায়নার একটা গুরুত্বপূর্ণ সিমটম এবং পিকুলিয়ার সিমটম। অর্থাৎ জোরে প্রেসার দিলে ব্যথা নেই, কিন্তু সামান্য হালকা টাচ, এইটাতে কিন্তু তারা খুব কষ্ট অনুভব করে, ব্যথা অনুভব করে। তো এই ক্ষেত্রে আমরা এন্টিমপ্রুড এর কথা বলতে পারি। এন্টিমপ্রুডও কিন্তু শিশুদের ক্ষেত্রে একটা চমৎকার মেডিসিন। তো দেখা যায় যে এন্টিমপ্রুডের যে শিশুরা, এরা সব সময় জ্ঞান 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 করে, কুতকুতে একটা স্বভাব এদের মধ্যে থাকে। আর একটা জিনিস যে এদের দিকে যদি এন্টিমপ্রুডের শিশুদের দিকে একটু তাকালেই রেগে যায়, আবার অনেক সময় যদি স্পর্শ করা যায় তাতে কিন্তু ভয়ানক রেগে যায়। এই জিনিসটা কিন্তু এই যে এন্টিমপ্রুডের যে শিশুরা, এদের মধ্যে আমরা খুব দেখতে পাই। এবং এদের দেখা যায় যে এদের মানে এই ক্যারেক্টারটা যদি শিশুর মধ্যে থাকে, এবং এই সাথে দেখা যাচ্ছে যে দুধ শিশুর পেটে মোটেই সহ্য হচ্ছে না, খাবার পরই দেখা যাচ্ছে জমা জমা এক চাপ চাপ হয়ে সেটা বমি হয়ে যাচ্ছে, এবং ছোট ছোট টুকরো টুকরোতে এই চাপ চাপ বমিগুলো বের হয়ে যাচ্ছে। এই সাথে যদি দেখা যায় যে একটা ওয়াক তুলছে, বারবার বমির ভাব লক্ষ্য করা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে অনেক সময় বমি হচ্ছে না কিন্তু বমির ভাবটা, যেটা আমরা ইপিকাকের মধ্যে দেখতে পাই, সেরকম যদি দেখি, এই সাথে দেখা যায় যে মলের যে বর্ণটা, এই রংটা সাদা থাকে। এবং অনেক সময় দেখা যায় যে এরকম ভাই, আমরা ম্যাজিক রেজাল্ট দেখালাম, বললাম যে আপনার কাশি 5 মিনিটের মধ্যে কমে যাবে। গুড নিউজ স্যার। জি, এই যে এখন আমি বললাম যে খান 5 মিনিটের মধ্যে কমে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং খুব চমৎকার একটা সিমটম দেখাবো আমরা। সিমটমটা কিভাবে অ্যাপ্লাই করা হবে এটা বলতেছি। সোনিয়াম দিছিলেন স্যার? এবং আরেকটা লক্ষণ দেখায় আপনাদেরকে। আগে যে ডাকছিল আপনার মিউট সবাই, হালিমা হালিমা আপনি মিউট করুন। এখন উনি ঘুমাই পড়বে কিছুক্ষণের মধ্যেই, বুঝছেন? কেন ঘুমাই পড়বে জানেন?
কাশি নাই, স্বস্তি ঠিক আছে, আরাম পাইতেছে, এই জন্য তো ঘুমিয়ে পড়বে। সময় পড়বে, ওষুধ দিয়েছি, 5 মিনিট পর একটা ডোজ দিব, 5 মিনিটের মধ্যে চেঞ্জ হবে। এখন একটা লক্ষণ দেখেন, খুব চমৎকার একটা লক্ষণ নিয়েছি। তো সেটা হচ্ছে এই যে দেখাই, আপনি জুতা পাইতে, এই ভাই জুতা নেন, একজন জুতা নিয়ে এসে দেন ভিতর থেকে। এই আপনি জুতা নিতেও আনেন তো। কি আপনারা রুবি দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন, আরো 2টা 3টা যুক্ত করেছি। বলেছে এই মাত্র কাশি আরম্ভ হয়, সেই মাত্রই কিন্তু সে উঠে বসতে বাধ্য হয়। আপনি ছোট জুতো নিয়ে আসতেন কেন? ছোট জুতো নেই? বড় মানুষের ছোট জুতো কোনোরকম চলা আসলে সেন্স কম, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে সেটা দেখা যায়, হ্যাঁ, যে এই লক্ষণটা এবং এই লক্ষণটা দুইটা দেখেন, এইটা সরি এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটা তিনটা এই যে যখন আপনি এই গভীর শ্বাস প্রশ্বাস ছাড়ছেন, তখন আপনার কেমন লাগছে? তখন কষ্ট হচ্ছে, কষ্টের কাশি তখনও বাড়তেছে। কারণ এই 3টা লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, দেখছেন? আমরা 4টে দেখবো, গোয়িং টু স্লিপ, এটাও খুব গুরুত্বপূর্ণ 4টা। এই লক্ষণের মূল্যায়ন অনুসারে আমরা কিন্তু মেডিসিন সিলেকশন করব। এখন এই যে যেই মাত্র দেখা যায় কাশি শুরু হয়, সেই মাত্র উঠে বসতে বাধ্য হয়। এখানে মেডিসিন আছে, কিন্তু আজকের মেডিসিন ফোনিয়াম, ঠিক আছে? টোটাল 7টা লক্ষণ নিয়েছি, 5 মিনিট হয়ে গেলে আরেক ডোজ দিতে হবে, ঠিক আছে? একটা ডোজ গ্রানে, 5 মিনিট হলে এক ডোজ গ্রানে দিবেন। ডিস্টার্ব হয়ে আছে স্যার, বোঝা যায় না। ওয়েট কমা তো পরের কথা, ওয়েট কমা তো পরের কথা, বুঝছেন? ওয়েট কমা তো পরের কথা, হ্যাঁ। তাহলে আমরা সার্বিক লক্ষণের মূল্যায়ন অনুসারে আমরা কি করব? আপনি ওটা 10টা থাকি দিয়ে 1 সিপি ওষুধ নিয়ে আরএস দিবেন, আরএস 2-4 ফোঁটা দিয়ে তারপর একেবারে 2 সেকেন্ড গ্রাম দিবেন। কি আপনাদের কাছে কাশি কম মনে হচ্ছে? জি স্যার, এখন তো শোনা যায়। আছে, কাশি আছে। 5 মিনিট পর পর 2টা ডোজ দিলে দেখবেন যে আপনার কাশি তীব্রতা কমে যাবে এবং বাসায় গেলে এখন ঘুম চলে আসবে। কিন্তু সারা কয়েকদিন ঘুমাতে পারেন নাই, শুধু কাশির কারণে। তো দেখবেন যে সমস্ত তরুণ পীড়া দেখা দিবে, একদম হাতে নাতে মেডিসিন সঠিক হলে একদম ম্যাজিকের মতো ফলাফল পাওয়া যাবে। না কিচ্ছু লাগবে না, কিছু নেবুলাইজার, নেবুলাইজার আর আমাদের হোমিওপ্যাথি কি, নেবুলাইজার দিলে কি কাশি কি হয়, কি করে আপনি?
শোনেন, হোমিওপ্যাথি যত দ্রুত কাজ করে অ্যালোপ্যাথিতে এখানে দ্রুত কাজ করার কোনো সুযোগ নাই। তাদের ওষুধ একটা ওষুধ খাবে, পাকস্থলীতে যাবে, আমি বলি এনজাইম হবে, তারপরে ব্লাড সার্কুলেশন হবে, তারপরে ক্রিয়া শুরু করবে। আমাদের ওষুধ ঘাড়ে নেওয়ার সাথে সাথে আমরা চেম্বারে কিছু কিছু রুগী ম্যাজিকের মতো কেরানে দেন, কেরানে নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নাকের গোড়া নিঃশ্বাস নেন। হ্যাঁ, দেখছেন? ফেলে দেন, ফেলে দেন, আর লাগবে না, ফেলে দেন বাস। হ্যাঁ, কি এখন ভালো লাগছে না খারাপ লাগছে আপনার বলেন? এখন ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, কি একখানে বলে মানে রুগীর বক্তব্য শোনেন। কি আপনারা রুগীর বক্তব্য কি শুনতেছেন? কেমন লাগে আপনার? 5 মিনিটের রেজাল্ট পাওয়া গেছে? 5 মিনিটের রেজাল্ট পাওয়া গেছে? আপনারা শুনতেছেন আমার কথা? জি স্যার। দেখতেছি দেখতেছি শুনতেছি। জি, এর নাম হলো হোমিওপ্যাথিক ম্যাজিক। ঠিক আছে? হোমিওপ্যাথিক নাকি বলে দেরিতে কাজ করে, কে বলেছে দেরিতে কাজ করে? কিন্তু হ্যাঁ, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ধীরে ধীরে সময় নিয়ে কাজ করবে, কিন্তু অ্যাকিউট ক্ষেত্রে একেবারে ম্যাজিক। অসংখ্য, আমি শত শত রোগীর অভিজ্ঞতা দেখার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। বাইরে যান, বাইরে যান, এই রাখেন। সব চলে যাবে, কাশি কমে গেছে, এখন যে ঘুম আসবে নাক দেখে ঘুমাতে পারবেন, বুঝেন নাই? আর কোনো চিন্তা নাই। ঠিক আছে? এই মেডিসিন 2 মাসে 6 মাসেও কমাতে পারে না, আমাদের 5 মিনিটে কাশি কমে যাবে। কি করে কিন্তু হাতে হাতে প্রমাণ পেয়েছি আমরা, না? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনাদের কাছে মনে হচ্ছিল যে আসলে আদৌ কোনিয়াম হবে কিনা, তাই না? রাসেল ভাই, জি স্যার, আপনি ওই সিমটমটা আসলে বালিশে লাগার সাথে সাথেই রোগীর মানে কাশি পরিমাণটা বেড়ে যায়। তো এই সিমটমের কারণে স্যার মানে কোরিয়ামটা প্রথমে প্রকাশ পাওয়াতে স্যার, এবং আস্তে আস্তে আপনার মানে ব্যাখ্যাগুলো যে করতেছিলেন রোগীটাকে দেখে স্যার, পরে কোরিয়ামটা পুরো মানে ড্রাগ পিকচার আপনি মানে অঙ্কিত করলেন আর কি। আসলে আমরা কিন্তু যাই বলি অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হবে। অবজারভেশন পাওয়ার না বাড়ালে আপনি যতই মেট্রিমেডিকা পড়েন, রেপার্টরি জানেন, অর্গানন জানেন, আপনাকে কখনো সঠিক পথে নিয়ে যাবে না। বসো, তুমি বসো, বসো। ঠিক আছে? এই জন্য আমরা প্রায় বলি অবজারভেশন পাওয়ার M2 পাওয়ার দিয়েছি, M2 পাওয়ার। তাহলে আপনার স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ, স্ক্রিনশট দেন। হ্যাঁ, দিয়েছেন? দিয়েছি। ওকে, থ্যাঙ্কস। তো আমরা শুধু এই বিষয়ে আমরা একটু পর্যালোচনা করবো যে শাহনাজ ভাই এই বিষয়ে আপনি পর্যালোচনা করুন। আমরা যে ইসলাম আরে কোনিয়াম স্যার পরপর কয়টা ডোজ দিলেন? দুটো। 5 মিনিটের ব্যবধানে একটা গ্রানে দিয়েছে, একটা খাইতে দিয়েছি। এখন রোগী বাসায় যাওয়া মাত্রই এখন ঘুম আসতেছে, ঘুম চলে আসবে। আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঘুম চলে আসবে, বাসায় যান একদম ঘুম চলে আসবে। যখন একটা মানুষ দীর্ঘ রাত দীর্ঘদিন ঘুমাতে পারে না, মেডিসিন সঠিক পড়লে দেখবেন যে সে 1-2 ঘন্টার মধ্যে ঘুমাই পড়বে। পটেন্সি কত পাওয়ার করতেছেন স্যার? 2 পাওয়ার দিয়েছি, 02 02। জি। তো এই ধরনের শুধু কাশির ক্ষেত্র না, আমি দেখেছি কলেরা বলেন, আপনার ডায়রিয়া বলেন, জ্বর বলেন, হ্যাঁ, তো এমন ম্যাজিকের মতো কাজ করে। ঠিক আছে? আমি তো চেম্বারে রেখে হাতে না, আপনি বসেন, এখানে 2 ডোজ খেয়ে উপর হয়ে যাবে, তারপর যাবেন। স্যার ঘেরানে দিলেন কেন স্যার? ঘেরানে কি দিবে? গ্রানে কেন দিয়েছে না? কি বলতেছেন? স্যার আমি ফয়সাল রাজবাড়ি। আচ্ছা আচ্ছা, গ্রানে দিলাম কেন না? গ্রানে দিলে দ্রুত কাজ করবে, বুঝছেন? জীবন দিলে দ্রুত কাজ করবে, গ্রানেও দ্রুত কাজ করে।
ঘ্রাণের সাথে দ্রুত কাজ করে। 248-এ দেখবেন যে ঘ্রাণেও দেওয়া যেতে পারে, অর্থাৎ অজ্ঞান রোগী যারা যার ক্ষেত্রে না, তাদের ক্ষেত্রেও ঘ্রাণে দেওয়া যেতে পারে, এবং সুস্থ মানুষের ক্ষেত্রে আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে ঘ্রাণে দিলে দ্রুত রেসপন্স করে। তাছাড়া স্যার যাদের ভাইটাল ফোর্স তাদের ক্ষেত্রে যত সূক্ষ্মভাবে দেওয়া যায় ততই বোধহয় ভালো হয়, অ্যাগ্রাভেশনের সম্ভাবনাটা থাকে না। এক্সামিনেশন সম্ভাবনা থাকবে না। জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে, আমরা দুইটা কেস আজকে করলাম। আমরা আজকে যদিও একটা মেডিসিন আলোচনা করতে চেয়েছিলাম, আমি চাইছিলাম যে বিসমাথের উপরে তুলনামূলক, বিসমাথ কিন্তু বমির জন্য খুব চমৎকার একটা মেডিসিন, চমৎকার মেডিসিন না? বিসমাথের আলোচনা শুনবেন আপনারা? জি স্যার, এখন হয়তো পারে। শাহবাজ ভাই, আপনি বিসমাথের তুলনামূলক আলোচনা করেন, সবচেয়ে ভালো হবে। আপনার আলোচনা খুব ভালো লাগতেছিল। স্যার আপনি শুট করেন, অসুবিধা নেই স্যার, আমি শুনি এখন, আপনি আলোচনা চালাই যান। স্যার আসসালামু আলাইকুম স্যার। সময় তো নাই স্যার, আর সময় তো ওইভাবে না। আমি রোগীর সাথে কথা বলে নিই, রোগীর সাথে কথা বলে আসতেছি। জি, তাহলে আমি একটু চালাই নি। তো যাই হোক, আমরা আসলে আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল কি বলেন? স্যার। এই যে রোগীটা যে সেক্সুয়াল সাপ্রেশন এবং ডেমোনিয়াস ছিল, ওটার জন্য কি ক্রোমিয়াম চলবে স্যার একটি মেডিসিন? আসলে এটা তো আমার যেটা মনে হয়, এটা স্যার তো ওনার অবজারভেশনে যেটা হয় এটা করবেন, পরবর্তী মেডিসিন এরকম যদি হয় এটাতে যতক্ষণ পর্যন্ত ডেভেলপমেন্ট হইতে থাকবে, অর্থাৎ কোনিয়াম ম্যাকুলেটামে যদি দেখা যায়, এটা তো সেক্সুয়াল সাপ্রেশনের জনিত কারণে যে সমস্যাগুলো হয়, এই ক্ষেত্রে তো কোনিয়াম আমরা জানি অতি চমৎকার একটা মেডিসিন, যেহেতু দীর্ঘদিন প্রবার যাপন করছেন। তো দ্যাট ইজ হয় ওনার যেটা সেক্সুয়াল যে ডিজায়ার গুলো, এগুলো তো আসলে সাপ্রেশন দিচ্ছে। তো এটার ব্যাপারে তো নিঃসন্দেহে একটা ভালো রেজাল্ট পাওয়ার কথা। যতক্ষণ ওই মেডিসিনটা ইমপ্রুভমেন্ট আনতে থাকবে ততক্ষণ তো আসলে ওকে বঞ্চিত করা এটা উচিত হবে না, তাই না? আমরা এটা এমন না যে ওইটা শুধু এই বর্তমান কন্ডিশনের জন্য কাজ করবে, আরো যে সমস্যাগুলো আছে টোটালিটি অফ সিমটম মিলাই তো, এই জন্য দেখা যাবে ওইগুলোর ব্যাপারে কাজ করার কথা, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, জি স্যার। যখন মনে হবে যে মেডিসিনটা কাজ করতেছে না, থেমে গেছে ওর কাজ, তখন ওই যে স্যার যেটা ডিডি দেখালেন, ডিফারেন্সিয়েটেড মেডিসিন, যেগুলো তুলনামূলক যে মেডিসিন, ওইগুলোর মধ্যে থেকে যেটা আবার ওই তখনকার মানে সিমটম অনুযায়ী যেটাকে ইন্ডিকেট করে, সেটা হবে তার মেডিসিন আর কি। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমরা দেখলাম সালফার, ক্যালকেরিয়া কার্ব, এই মেডিসিন গুলো আছে, তো যেটা আসে সেটা তার জন্য মেডিসিন হবে আর কি। তো যাই হোক, আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের স্পেশালি এই যে রেপার্টরি যে বিষয়টা, তো রেপার্টরি বিষয়টা নিয়ে আমি এই পাশে আসতে পারি, সমস্যা নেই। তো আমি যেটা বলতেছি যে রেপার্টরিটা কিন্তু সো ইম্পর্টেন্ট ফর এভরি হোমিওপ্যাথ, মানে আমাদের জন্য, এলোপ্যাথদের জন্য একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ডিজিজের যে প্যাথোলজিক্যাল টেস্ট গুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনুরূপ ভাবে আমাদের ক্ষেত্রে, হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু রেপার্টরিটা ঠিক সেই রকম গুরুত্বপূর্ণ। মানে এইটা আমাদের রেপার্টরি ছাড়া এই যে এত কিছু তো আসলে মাথায় রাখা সম্ভব না। এই জন্য রেগুলারলি যদি আমরা রেপার্টরির চর্চাটা করি, তো আমার মনে হয় যে এটা অব্যাহত রাখা দরকার। কারণ সময় এরকম না যে পেশেন্ট বসে আছে, আমি সারাদিন ভরে একটা রেপার্টরি করলাম, এটা করলে তো আসলে হবে না, এটা ঝামেলাজনক। তো এটা না করে খুব দ্রুত রেপার্টরি থেকে রুব্রিক গুলো বের করতে শেখা, এটা আমার মনে হয় যে, আমি খুব ভালো পারি না, তারপরে চেষ্টা করি যে আসলে এই চর্চাটা আমাদের মনে হয় বাড়ানো উচিত, প্রতিদিন অন্তত এটা চর্চা কম বেশি করা উচিত। তো আমরা রেপার্টরির আলোকে আমরা বিস্তার নিয়ে আবার একটু আলোচনা করি, যেহেতু কম্পারেটিভ একঘেয়েমিটা একটু দূর হবে। যাই হোক, আমি একমত স্যার, আপনার কথার সাথে আমি একমত যে রেপার্টরির প্রতি আমাদের আসলেই গুরুত্ব দিতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা রেপার্টরিতে চলে যাই। একটু আমি স্ক্রিনটা শেয়ার করি। আর আছে কিন্তু একটু তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের অনেক সময় দেখা যায় যে রোগীদের মধ্যে একটা সিমটম আমরা দেখি যে হয়তো সে তার শারীরিক বা মানসিক কোনো সমস্যা, এর ফলে
কি করে দেখা যাচ্ছে যে সে পায়চারি করে, একবার এইদিকে একবার ওইদিকে, রেস্টলেসনেস কন্ডিশন থাকে। যেমন আমরা যে রোগীটা একটু আগে দেখলাম, উনি কিন্তু স্থিরভাবে বসে আছেন, বসা অবস্থায় আছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু পেশেন্টের হয়তো তার কাশি বা অন্য কোনো রোগ হয়েছে, তার পরবর্তীতে উনি দেখা যাচ্ছে যে উনি একবার এদিকে একবার, যখনই উনার সমস্যাটা বেড়ে যাচ্ছে তখনই উনার মধ্যে একটা অস্থিরতা বিরাজ করে, উনি পায়চারি করেন, একবার এইদিকে আর একবার এইদিকে, এইরকম ইয়া করে। তো সেই ক্ষেত্রে আমরা কোন রুব্রিক পেতে পারি? তাহলে আমরা কোথায় যাব? মাইন্ডের রেস্টলেসনেস। মাইন্ড রেস্টলেসনেস, রেস্টলেসনেস, তারপরে ড্রাইভস হিম ফ্রম প্লেস টু প্লেস। আসলে এইখানে ওইভাবে পাওয়া যাচ্ছে না, আমি আরেকটা বলি তো সেটা হয়তো আরো ভালো হবে। সেটা হচ্ছে মাইন্ড, যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে রেস্টলেসনেস হচ্ছে কোন জায়গা থেকে, তার শারীরিক বা মানসিক যে একটা অস্বস্তি, এর কারণে, যে হয়তো শারীরিক তার অস্বস্তি বোধ হচ্ছে বা মানসিক কোন একটা সমস্যা ফিল করতেছে এর ফলে। তো এই ক্ষেত্রে আমরা মাইন্ড অ্যাঙ্গুইশ, তারপরে হলো ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস, অর্থাৎ এটাও আসবে রেস্টলেসনেস উইথ, যদি ইয়া করি তাহলে আমাদের রেস্টলেসনেস উইথ। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট গ্রেডের সবগুলো মেডিসিন পাচ্ছি, 4টা মেডিসিন আছে ফার্স্ট গ্রেডের, তার মধ্যে কিন্তু আমাদের বিসমাথটা হচ্ছে ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। কোনিয়াম আছে, আর্সেনিক আছে, আর্সেনিক আয়োড আছে, বিসমাথ আছে, আমরা জানি এগুলো কিন্তু খুব রেস্টলেসনেস এদের মধ্যে থাকে। অর্থাৎ তো যাই হোক, এরা যখন অসুস্থ হয় তখন দেখা যায় যে অসুস্থ হয়ে খুব অস্থিরতা প্রদর্শন করে, একবার এইদিকে একবার এইদিকে, এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম ড্রাইভিং করে, নড়াচড়া করে। তাহলে আমরা রুব্রিক যেটা পেলাম, মাইন্ড অ্যাঙ্গুইশ ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের ওই যে একটা রুব্রিক গত পর্বে আমরা বোধহয় একটু আলোচনা করছিলাম, সেটা হলো রোগে আক্রান্ত হওয়ার পর কোন একটা ব্যক্তি বা কোন একটা বস্তুকে আঁকড়ে ধরতে চায়, তাহলে রুব্রিকটা কি? ক্লিঙ্গিং, মাইন্ড ক্লিঙ্গিং পারসন অর ফার্নিচার, এটা একটা ভালো রুব্রিক। যাই হোক, আরেকটা আছে যে হয়তো এরকম অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে বাচ্চারা হয়তো অসুস্থ হওয়ার পর বা দেখা যাচ্ছে যে, বা এমনিতে অনেকে আছে যে মায়ের আঁচলটা কোনোভাবেই ছাড়ে না, বা সবসময় মায়ের হাত ধরে থাকা, এই জিনিসটা, মায়ের হাত কোনোভাবেই সে ছাড়ে না, সবসময় মায়ের হাত ধরে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কোন রুব্রিকে যেতে পারি? মাইন্ড ক্লিঙ্গিং দিলে তো ওই ক্লোজ রেফারেন্স হিসেবে আসবে। মাইন্ড ক্লিঙ্গিং পারসন, CLINGING, ক্লিঙ্গিং, তারপরে হলো পারসন অর ফার্নিচার। ক্লিঙ্গিং, তো আমাদের স্পেশালি টেক দ্য হ্যান্ড অফ মাদার্স, টেক দ্য হ্যান্ডস অফ মাদার উইল অলওয়েজ, মানে সবসময় মায়ের হাত ধরে থাকা। এটা কিন্তু অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি। তো সেই ক্ষেত্রে আমাদের ইনটিমক্রাট এবং বিসমাথ কিন্তু দুইটা ইয়া কি বলে সেকেন্ড গ্রেডের মেডিসিন। তাহলে আমরা পাইলাম মাইন্ড ক্লিঙ্গিং টেক দ্য হ্যান্ডস অফ মাদার উইল অলওয়েজ, অর্থাৎ সবসময় মায়ের হাত ধরে থাকা। আচ্ছা, যদি আমরা ইয়া করি যে সবসময় সঙ্গী চাই, তো রুব্রিক কি হতে পারে? মাইন্ড কোম্পানি, মাইন্ড কোম্পানি ডিজায়ার ফর, কোম্পানি ডিজায়ার ফর। যদি দেখা যায় যে এরকম পাই যে অসন্তুষ্ট, সবকিছুতেই অতৃপ্ত, কোনোভাবেই তাকে সন্তুষ্ট করা যায় না, তৃপ্ত করা যায় না, যেমন আমরা জানি এন্টিমক্রুড আছে, বিসমাথ এই ক্ষেত্রে ভালো মেডিসিন, আরো অনেক মেডিসিন আছে। তো সেই ক্ষেত্রে রুব্রিক কি? অসন্তুষ্ট বা অতৃপ্ত, ডিসকন্টেন্টেড। হ্যাঁ। আচ্ছা, যদি সবকিছুতেই অসন্তুষ্ট বা অতৃপ্ত থাকে তাহলে
সবকিছুতেই অসন্তুষ্ট, মাইন্ড ডিসকন্টেন্ট এভরিথিং। মাইন্ড ডিসকন্টেন্টেড এভরিথিং। তো সেই ক্ষেত্রে আমরা ইয়া পাবো। যাই হোক, যদি এরকম হয় যে সবসময় মেজাজটা পরিবর্তন, মানে যে রুব্রিক গুলোই বলতেছি এগুলো কিন্তু সব বিসমাত, মানে এর মধ্যে বিসমাত আছে আর কি। যাই হোক, মানে যেহেতু সময় কম আমরা ওইভাবে সবগুলো না দেখি, তো দেখা যাচ্ছে যে মন মেজাজ পরিবর্তনশীল। তাহলে আমরা কি করবো? মন পরিবর্তন চেঞ্জেবল, হ্যাঁ চেঞ্জেবল। হ্যাঁ, আর একটা জিনিস আছে, মেজাজ, মাইন্ড মুড অল্টারনেটিং। তো আমার প্রশ্ন হলো যে অল্টারনেটিং এবং চেঞ্জেবল দুইটার মধ্যে পার্থক্য, দুইটা রুব্রিক কি কিন্তু আছে এবং দুইটার মধ্যেই আমাদের বিসমাত আছে। এখন অল্টারনেট দিলে আবার সাথে অন্য কিছু কথা মানে উল্লেখিত করতে হবে, আর মুড চেঞ্জেবল দিলে এখানে পরিবর্তনশীল এখানে, আর অল্টারনেট দিলেই আবার সাথে অন্য কিছু একটা আর অন্য একটা শর্ত থাকে যে এটা এরকম অল্টারনেট। আর চেঞ্জ হলো দেখা যাচ্ছে যে কোনো সময় পরিবর্তন হচ্ছে, হয়ে যে আবার ওইটাই আসতেছে সেরকম না, অর্থাৎ ওই অল্টারনেটিং বিষয়টা আমরা পাই না, এটাই হলো পার্থক্য। যাই হোক, যদি দেখি যে কারোর মধ্যে নৈতিকতার যে বিষয়টা এটার অত্যন্ত অভাব আছে, নৈতিকতার তার মধ্যে নাই কোন একটা মানুষের মধ্যে, তাইলে রুব্রিকটা কি হতে পারে? মাইন্ড, মোরাল ফিলিং, ওয়ান্ট, সবসময় চুপচাপ থাকতে চায়। তাহলে স্যার তাহলে এটা ইয়ে থাকবে চুপচাপ থাকা, মানে সে মাইন্ড চুপচাপ থাকতে চায়, মানে সে শান্ত স্বভাব, কি বলে এটা মাথা আসছে না। মাইন্ড কোয়াইট ডিসপোজিশন, মাইন্ড কোয়াইট ডিসপোজিশন। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু কি বলে আমরা মনে করি যে হয়তো আমাদের ব্রাইনিয়া একটা ভালো মেডিসিন, ঠিক আছে, কিন্তু ব্রাইনিয়ার যে বিষয়টা স্পেশালি এখানে দেখেন ব্রাইনিয়া আছে কি, ব্রাইনিয়া আমরা পাচ্ছি কি এর মধ্যে? ব্রাইনিয়া মেডিসিনটা কিন্তু নাই, খেয়াল করছেন? হ্যাঁ ওইটা করছে নাই তো দেখা হ্যাঁ, যাবে ব্রাইনিয়া নাই, কোয়াইট ডিসপোজিশন। এখন ব্রাইনিয়া নাই কেন? আসলে ব্রাইনিয়ার যে বিষয়টা, এরা যখন রোগে আক্রান্ত হয়, সে যখন অসুস্থ থাকে তখনই দেখা যায় যে সে নড়াচড়া করতে চায় না, চুপচাপ থাকতে চায়। আর এই যে মাইন্ড কোয়াইট ডিসপোজিশন, মানে এর স্বভাবই হলো শান্ত থাকা, চুপচাপ থাকা। এটা হলো তার একটা জেনারেল নেচার, যেটা আমরা ফসফরিক অ্যাসিডের মধ্যে দেখতে পাই ফার্স্ট গ্রেডে, আরো অনেক মেডিসিন আছে জেলসিমিয়াম। তো যাই হোক, এখানে এই জন্য কিন্তু আমরা ব্রাইনিয়াটাকে পাচ্ছি না। মানে একটা হলো স্বভাব, আচরণগত যে বৈশিষ্ট্যটা, এটা হলো আমরা এই মেডিসিন গুলোর মধ্যে পাই। এখানে আমাদের বিসমাত আছে থার্ড গ্রেডের মেডিসিন, কিন্তু আমাদের ব্রাইনিয়া কিন্তু নাই। আমি কি বিষয়টা বোঝাইতে পারছি? মানে কারো ডাউট থাকলে কোশ্চেন করতে পারেন। জি, মানে ব্রাইনিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি, ব্রাইনিয়া স্পেশালি সে যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পর তার মধ্যে একটা পরিবর্তন আসে, তার ফলে সে পরিবর্তন প্রত্যাশা করে না। সে এর ফলে দেখা যায় একটু নড়াচড়া করতে গেলে, একটু মোশনেই ব্রাইনিয়ার পেশেন্টের কষ্টটা বেড়ে যায়। কিন্তু যখন সে সুস্থ স্বাভাবিক থাকে, স্বাভাবিক যে হিউম্যান বিহেভিয়ার বা তার যে আচরণ, ওই আচরণটা কিন্তু এরকম না যে সে সবসময় চুপচাপ বসে থাকবে বা নড়াচড়া করবে না, এটা কিন্তু সে যখন ব্রাইনিয়ার পেশেন্ট, আর যদি আমরা দেখি যে সে রোগ আক্রান্ত হওয়ার অবস্থায় তার মধ্যে কোয়াইট পজিশনটা থাকে, দেন কিন্তু অর্থাৎ রোগ আক্রান্তকালীন সময় ব্রাইনিয়ার এই জিনিসটা। তো যাই হোক, আমরা একটু মাইন্ড থেকে বের হয়ে যাই। দেখা গেল রোগী বলতেছে যে আমার যখন ঢেকুর উঠতে থাকে তখন আমার মাথাটা ঘুরায়, তাহলে আমরা কোন ভার্টিগো, ইরাকটেশন ডিউরিং, এরকম যদি হয়, বলে যে এক্সারসাইজ করলে, ব্যায়াম করলে আমার মাথাটা ঘোরে, ভার্টিগো এক্সারসাইজ। অনেকে বলে না যে আমার মাথাটা এমন ঘুরতেছে, মনে হয় যেন সবকিছু চক্র আকারে বা বৃত্তের মতো ঘুরতেছে, এরকম বলে কিন্তু অনেক। তো সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব? ভার্টিগো মানে এখানে সার্কেলের মতো ঘুরে, হ্যাঁ তার প্রকৃতিটা টার্নিং অ্যাজ ইফ
everything were turning in the circle as if, অর্থাৎ সবকিছু মনে হয় বৃত্তের মতো ঘুরতেছে, এই জিনিসটা আমরা দেখি আর কি। ভার্টিগো টার্নিং অ্যাজ ইফ এভরিথিং ওয়ার টার্নিং ইন এ সার্কেল অ্যাজ ইফ। অনেকে কিন্তু এভাবে ব্যাখ্যা করে যে আমার মনে হয় যে সবকিছু চরকির মতো ঘুরতেছে, অর্থাৎ বৃত্তের মতো ঘুরতে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের বিসমাথ সেকেন্ড গ্রেডের একটা মেডিসিন। অনেক সময় অনেকে বলে আমার মাথায় যেন চাপ চেপে ধরে আছে বা চাপ বোধ এটা ফিল করে, তো আমরা কোন রূপটি পেতে পারি? হেড প্রেসিং, মাইন্ড প্রেসিং বা মাইন্ড কনস্ট্রিকশন, সংকোচন অনুভব। প্রেস বলতে যেটা চাপ, আর একটা মাথা চাপ বোধ, হ্যাঁ মাথা চাপ বোধ বলে, চিপে আসতেছে, চিপে ধরার মতো। মাথা চাপ বোধ, হেড প্রেসিং হেড প্রেসিং হবে, হেড প্রেসিং বা কনস্ট্রিকশন প্রেস। একটা হলো প্রেস বলতে যেটা সরাসরি চাপ দেওয়া, আর একটা হলো চারদিক থেকে একটা চাপ অনুভব করা, যেটাকে বলা হয় কনস্ট্রিকশন, সংকোচন, হেড কনস্ট্রিকশন। আচ্ছা, যদি এরকম মনে হয়, রোগী মনে করে যে তার মাথাটা বড় হয়ে যাচ্ছে, বড় বোধ করে মাথাটা, ডিলিউশন হবে, মাইন্ড এনলার্জ সেন্সেশন, অর্থাৎ সে মাথাটা আসলে তো মাথা বড় হয় না, দ্যাট ইজ হাই সেন্সেশন, হেড এনলার্জ সেন্সেশন। এরকম যদি বলে যে আমার মাথা ব্যথাটা নড়াচড়ায় বাড়ে, তাহলে হেড পেইন। মাথা ব্যথা নড়াচড়া বাদে হেড পেইন, মোশন এক্সারভেশন। যদি বলে যে মাথায় চাপ দিলে বাড়ে মাথা ব্যথাটা, তাহলে ওই যে প্রেসিং এক্সটার্নাল অ্যাগ্রাভেশন। আসলে আমি পেশেন্ট অনেকক্ষণ বসায় রাখছি আর কি, তো সেই আপনি ইয়ে করেন, সমস্যা নেই, আপনি রুগী দেখেন। আমি আমরা বেজে গেছে, আমরা ইয়ে করি, অলরেডি আমাদের ক্লাস পিরিয়ড আধা ঘন্টা ওভার হয়ে গেছে, আমরা লিভ নেই। হ্যাঁ, যাক, তো আমি এইখানেই আমার আলোচনা সমাপ্ত ঘোষণা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি আজকে আমাদের ক্লাসটা পরিচালনা করলেন, ধন্যবাদ। সুন্দর আলোচনা করেছেন বিস্মাতের উপর এবং এটা রেপারটেশন করেও দেখা দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথি ডক্টরস পয়েন্টের পক্ষ থেকে। তো আপনারা যারা ধৈর্য সহকারে শুনেছেন আজকের সুন্দর আলোচনাটা, বিশেষ করে স্যারের আজকে এই যে রোগী পর্যবেক্ষণের উপর যে স্যার দুইটা কেস দেখালেন, এক্সিলেন্ট আমাদের একটা আলোচনা ছিল, এবং কি করে কেস নিতে হবে, কি করে একটা ভিন্ন স্টাইলে চিন্তা করে রোগীকে সঠিক রেমেডিস নির্ধারণ করতে হবে, স্যার সেটা সরাসরি দেখা দিল। আসলে সেটাকে রোগী পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত ক্লাস আমাদের পার্ট। তো আসলে ক্লাসটা আমরা সত্যি খুব এনজয় করেছি, আজকে ক্লাসটা খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আপনারা আজকে যারা সময়টাকে আপনি এখানে যারা স্পেন্ড করেছে, আপনার সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকে প্রত্যেকে অনুরোধ করবো, আজকে আমাদের ঠিক 9টা বাজে আজকে আমাদের যৌন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা অলরেডি হচ্ছে। আজকে 3য় পর্বে ক্লাস শুরু হবে এবং মাস্টারবেশনের উপর আলোচনা করতেছেন। যৌন সমস্যা বিশেষ করে এখনকার বর্তমান প্রজন্মর ইয়াং ছেলেরা যে এখন মাস্টারবেশনের কারণে, যে বদ অভ্যাসের কারণে এই যে বিভিন্ন যৌন সমস্যা যে গড়ে উঠছে, তো সেক্ষেত্রে কি করে পরিত্রাণ পেতে হয় বা কি করে সেক্ষেত্রে নির্মূল করা যায়, স্যার সুন্দরভাবে আলোচনা করতেছেন এবং সেই সাথে কেসগুলো শেয়ার করতেছেন। আপনাদের সকলকে আমি আজকে অনুরোধ করবো যে আপনারা সকলেই আজকে রাতের ক্লাসে সকলে জয়েন করবেন, এবং সে থেকে আমাদের অবশ্যই প্র্যাকটিসের মানটা অনেক বৃদ্ধি পাবে। এরকম ইম্পর্টেন্ট ক্লাসগুলো সত্যি আমাদের খুব দরকার, কারণ বিশেষ করে ডক্টর নাসিরুদ্দিন স্যার এত সুন্দরভাবে ক্লাসগুলো করাচ্ছেন, একদিকে রোগী দেখা, একদিকে ড্রাগ পিকচারের সাথে সেগুলো ব্যাখ্যা করা, আবার কি করে একটা সঠিক রেমেডিসিনেশন হবে সেটাকে অর্গান অনুযায়ী সেটাকে ব্যাখ্যা করা, এক কথা অসাধারণ। এবং সেটাকে পরবর্তীতে রেপার্টেশন করার মাধ্যমে সেটাকে আবার দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে রেপার্টরি করতে হবে, কি করে রুট ব্রিজ গুলো নিতে হবে, এক কথা অসাধারণ। আপনাদের সকলকে আমি আহ্বান করবো, আজকে সবাই আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে আগামীকাল রাত আজকের রাত 9টায় ক্লাসে সকলে উপস্থিত থাকবেন, এবং আগামীকাল আমাদের ধারাবাহিকভাবে আগামীকাল আমাদের ক্লাস আছে সকাল 9টা বাজে। আশা করি কালকে বন্ধের দিন। আগামীকালে মেডিসিন কি সেটা বলে দেন। আগামীকাল মনে হয় ববিস্টা মনে হতে পারে স্যার, ববিস্টা মনে হতে পারে, একটু দেখে দিচ্ছি স্যার। স্যার একটা কথা, নাসির স্যার। জি জি স্যার এই কোনিয়ামের সাথে ম্যাক কার্বের একটু পার্থক্যটা করে দিবেন কাশির ব্যাপারে। জি 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 শিওর।
কোনিয়ামের যে কাশিটা, কোনিয়ামের কাশিটা আসলে আমরা যেটা দেখি যে উড়ে এসে জুড়ে বসে, উড়ে এসে জুড়ে বসে না? জি স্যার। হ্যাঁ, এবং সেটা কিভাবে, যখনই সে মাথায় মানে এই মাথাটাকে বালিশে রাখে, সেই মুহূর্তেই কিন্তু তার অমনি শুরু হয়ে যায় কাশি, এবং সেটা থাকে শুকনো কাশি। কি কাশি থাকে? কি কাশি থাকে? শুকনো কাশি থাকে না? হ্যালো, জি স্যার, শুকনো কাশি। জি, শুকনো কাশি থাকে। তো এই শুকনো কাশির ক্ষেত্রে কিন্তু আমরা অনেক মেডিসিন দেখতে পারি। তার মধ্যে থেকে, আচ্ছা আগামীকালে মেডিসিন একটু বলে দিই। কি বললেন জানো? বিসমাথে বোরাক্স, বিসমাথের পরে বোরাক্স, আগামীকাল কি হবে? বোরাক্স হবে। হ্যাঁ? বোরাক্স হবে স্যার, বোরাক্স বোরাক্স হবে। হ্যাঁ। তো তো কোনিয়ামের কাশিটা হচ্ছে শুকনা থাকবে, এবং শয়ন করা মাত্রই দেখা যাবে যে তার প্রচন্ড কাশি হচ্ছে। আর যদি কিনা আমরা কজেশন এমন পাই যে সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেস করা আছে, কারণ এই ব্যক্তির ক্ষেত্রে দেখবেন যে অনেক রোগী কিন্তু কোনিয়াম সদৃশ লক্ষণাবলী অনেক সময় পাওয়া যায়। অন্য মেডিসিনের সিমটম আসতে পারে, কিন্তু পুলিশে জুড়ে বসা, মাথাটা বালিশে রাখা মাত্রই কাশি শুরু হয়ে যাওয়া, এবং শুষ্ক কাশি হওয়া, গলার মধ্যে পিলপিল করা, হ্যাঁ, গলা মানে এই যে ডিসপোজিশন হাত, গলা খাকারি দেওয়া, এটাও কিন্তু কোনিয়ামের রোগীদের মধ্যে পাই। আর কোনিয়ামের রোগী হয় শীতকাতর, ঠান্ডা বাতাসে সহ্য করতে পারে না। কিন্তু ম্যাককার্বের মধ্যেও কিন্তু যদি কাশি কখনো দেখা দেয়, ম্যাককার্বের কাশি আর কোনিয়ামের কাশি একরকম হবে না, কারণ এখানে ম্যাগনেসিয়া এবং কার্বনিকাম দুইটা, তাই না? তো এদের কাশি শীতকালে অনেক সময় দেখবেন যে ঠান্ডা লাগলে কাশি বেশি দেখা দিচ্ছে। এই শীতকালে কিন্তু কাশি বেশি দেখা যায় ম্যাককার্বের। আর কখনো কখনো হঠাৎ করে হয়তো একটু বসুন, হঠাৎ করে তার কাশি আসে আবার কমে যায়। কার্বের কিছু সিমটম থাকবে। ম্যাকফস যেমন আপনার হঠাৎ করে কাশি হয়, ম্যাককার্বও কিন্তু হঠাৎ করে কাশি হয়ে আবার হয়তো থেমে যায়। ঠিক আছে? এবং ঠান্ডা বাতাস, এরাও কিন্তু শীতকাতর, ঠান্ডা বাতাস এরা সহ্য করতে পারে না। ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না? ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না। না, ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না। তো আবার এদের মধ্যে দেখা যাবে এরা মানসিক যে লক্ষণগুলি থাকবে, এরা কিন্তু রিজার্ভ হয়। ম্যাককার্বের রোগীরা এরা রিজার্ভ হয় না, এরা রিজার্ভ হয়, এবং সামান্য আওয়াজ, শব্দ, একটু টাচ করা, এটা তারা সহ্য করতে পারে না। এই সমস্ত লক্ষণ যদি পাই, তাহলে আমরা সেক্ষেত্রে ম্যাককার্ব অ্যাপ্লাই করবো। ঠিক আছে? হ্যালো জি, আমি শুনতেছি। ওই আমরা যে আপনি যেটা বললেন বলেছিলেন যে ঘ্রাণের মাধ্যমে অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে আমাদের মেডিসিন কাজ করে, আমরা অবশ্যই সেটা করেছি। তাহলে আমার একটা কোশ্চেন স্যার, যে আমাদের প্রত্যেক ফিজিশিয়ান তো আমাদের বিভিন্ন মেডিসিন আমরা সবসময় দিচ্ছি, আমরা তো সমস্ত মেডিসিন দ্বারাই সেটা প্রুভ হতে পারি, এটা কি মিনিমাম জন্য হতে পারে না? এটা কি তার ব্যাখ্যা? সরি, এটা কি মিনিমাম ডোজে কাজ, মিনিমাম কোয়ান্টিটিতে কাজ আমরা সেটা দিচ্ছি বলে আমরা তো সমস্ত মেডিসিন আমাদের তো অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে আমরা ইনিশিয়াল করছি, মানে ফিজিশিয়ান। তাহলে সেখানে কিন্তু আমরা সমস্ত মেডিসিনটাই তো প্রুভ হতে পারি, সেটা কিন্তু আমার হচ্ছে না। এই জিনিসটা কি সেইটাই মিনিমাম, এবং মিনিমাম কোয়ান্টিটি ও মিনিমাম ডোজ গুলো হচ্ছে না, অন্য কোনো ব্যাপার? হ্যাঁ, মিনিমাম ডোজ তো দেওয়া হচ্ছে, মিনিমাম ডোজ দিতে হয়। সিঙ্গেল এত হোমিওপ্যাথিক যে নীতি, এই নীতির মধ্যে মিনিমাম ডোজ হতে হবে, মিনিমাম ডোজ হতে হবে, সিঙ্গেল ডোজ দিতে হবে। আমি সেই কোশ্চেনটা বলছি না স্যার, ওই ঘ্রাণের মাধ্যমে অলফ্যাক্টরি নার্ভের মধ্যে যে আমাদের মেডিসিন কাজ করে, আমরা সেটা করেছি, আমরা করেছি। কিন্তু ধরুন একজন ফিজিশিয়ান তো বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্টকে বিভিন্ন মেডিসিন দিচ্ছে আর চিত্র অনুযায়ী, কিন্তু তার ঘ্রাণের মাধ্যমে, তার ঘ্রাণের মাধ্যমে মেডিসিনটা এভাবে আসে কিনা? হ্যাঁ, অটোমেটিক। জি, আমি আবার আসি। সেটা হচ্ছে যে সমস্ত দেখবেন যে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অথবা কম্পাউন্ডার যারা মেডিসিনটাকে মিশ্রণ করেন, তো আমার মনে হয় ওনাদের গ্লাভস পরা উচিত, হ্যাঁ, মাস্ক পরা উচিত। আর
জি জি আর উচিত হচ্ছে আমরা যেমন বোতলটা কি করি, হাতে নেই, হাতে নিয়ে আমি নিজেই হাতে নিয়ে ওই বোতলটা কাট করে ঢেলে দেই, একটু দূরের থেকে ঢেলে দেই। শুকনা যে আমাদের পিল পিল একটা থেকে দুইটা পিল দেই, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু তরল মেডিসিন দিচ্ছি না। তো তরল মেডিসিন তরল হচ্ছে যখন ডিসক্লোটারে দিচ্ছি, তো মুখটাকে ভালো করে ইয়ে করে তার মধ্যে আবার একটা মোড়ক দিয়ে, ধরেন একটা একটা পলিথিনের হোক অথবা ওই যে আপনার যে টিস্যু ব্যাগ আছে, এটা দিয়ে ধরে তখন ঝাঁকি দেই, যেন ওই পানিটা, আমি সাধারণত এটা করে থাকি, যেন ওই পানিটা আমার হাতে না লাগে, ওই ছিটে ফোঁটা আমার হাতে না লেগে যায়, এটা করে থাকি। হ্যাঁ হ্যাঁ তো এর ফলে কিন্তু হোমিও ডাক্তারদের ওষুধও কিন্তু ক্রিয়া ওইভাবে করতে চায় না, ঠিক আছে? কারণ মেডিসিনের বললে করে ভালো থাকি। হয় স্যার। হুম, জি জি শিওর, জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। হুম। যে আপনি নতুন এসেছেন আমাদের গ্রুপে? না স্যার, আমি ইন্ডিয়ায় অনেকদিন ধরেই জয়েন করি, মানে আমি শুনতে ভালো লাগে আপনার কথা বিশেষ করে, হ্যাঁ? আপনার কথা বিশেষ শুনতে ভালো লাগে। আমরা সরাসরি কেসগুলো যেভাবে শেয়ার করতেছি, এই কেসগুলো হ্যাঁ কিন্তু হ্যাঁ প্র্যাকটিস লাইফে খুবই খুবই ইফেক্টিভ হবে। হ্যাঁ আর হ্যাঁ দ্বিতীয়ত আমরা যেই লেভেলে আলোচনাটা করি এটা ডাক্তারদের জন্য বিশেষ করে ভালো, কারণ হ্যাঁ যারা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে করতেছে, এদের জন্য একটু কঠিন হয়ে যায় প্রথমে, এদের জন্য একটু কঠিন হয়ে যায় যে এত মেডিসিন তারা নিতে পারে না, এত মেডিসিনের পার্থক্য তারা ওইভাবে তাদের জন্য কঠিন হয়ে যায়। তো রাসেল ভাইকে ধন্যবাদ জানাই, শাহনাজ ভাই খুব চমৎকার আলোচনা করছিলেন, ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে স্যার ধন্যবাদ আপনাকে জানাই। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে কত সুন্দরভাবে আপনি স্যার এই দুটা কেসের মাধ্যমে আমাদেরকে শিখালেন স্যার, এক কথা অসাধারণ স্যার। মানে এই ক্ষেত্রে যে ভিন্ন আঙ্গিকে যে চিন্তা করে আপনি যে এই যে কোরিয়ানটা সিলেক্ট করলেন, তারপরে যে স্যার ওইখানে যে পাশে ছেলেটা, তো এত সুন্দরভাবে স্যার আপনি এখানে এটা একেবারে হাতে নাতে এবং হাতে নাতে রেজাল্ট। হাতে নাতে, জি স্যার, হাতে নাতে রেজাল্ট স্যার, কত অসাধারণ স্যার। সরাসরি রোগীটাকে আপনি পর্যবেক্ষণ করে দেখালেন, যে তাকে খাওয়া এই যে কোনিয়াম অ্যাপ্লাই করে দেখালেন, 5 মিনিট পর পর একটা গ্রানে দিলেন আর একটা খাওয়াই দিলেন। তো আলহামদুলিল্লাহ স্যার, এই যে সরাসরি অবজারভেশন করলাম স্যার, কিন্তু আমাদের হোমিওপ্যাথিক এর উপর আরো কনফিডেন্স এসে পড়ে, আরো কনফিডেন্স এসে পড়ে। সেই ওভার কনফিডেন্স আসলে তখনই তৈরি হবে যখন আপনার মেডিসিনের চিত্র আপনি অনেক জানতে পারবেন এবং খুব কনফিডেন্স, ওভার কনফিডেন্স নিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ আমি তো বলি যে আমি যেটা দিয়েছি এটা আমার অধিকাংশ ক্ষেত্রেই দেখি রেজাল্ট ভালো হয় আলহামদুলিল্লাহ। 80% রোগীদের ক্ষেত্রে রেজাল্ট ভালো পাই, 20% পায় না, সেখানে আমার ব্যর্থতা আছে। তো সেখানে আপনার রোগীরও ধৈর্য যদি ঘটতে পারে, তো ব্যর্থতা থাকবেই, ব্যর্থতা থাকবে, আবার 20% এখনো ভালো হয় না, ঠিক আছে আমার কাছে। আর 80% ভালো হওয়া মানে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জি স্যার, অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আর এখনকার যে নবীন হোমিওপ্যাথদের মধ্যে একটা টেন্ডেন্সি স্যার, বিশেষ করে অনেক স্যার বেশ কিছু মানে কোম্পানি আছে, ওরা সরাসরি বা চেম্বারে আসে, এসে এগুলো স্যার খুব মানে প্রলোভন দেখায় এই মেডিসিন গুলো ইয়ে করার জন্য। সরাসরি দেখা যায় বিভিন্ন রোগীরা আসে, তাদেরকে এই যে প্যাটার্ন গুলো যে দিচ্ছে স্যার, মানে এগুলো কি বলবো, আমাদের হোমিওপ্যাথিকে ধ্বংস করার জন্য স্যার, মানে যথেষ্ট জি স্যার। জি। এই যে মেল তো প্র্যাকটিস গুলো আমরা তা আমরা আপনার যদি এইভাবে লেগে থাকি তাহলে আদর্শ ডাক্তার তৈরি করা সম্ভব। আমরা আসলে অবশ্যই ডাক্তারদেরকে দিতে পারি না, ওই মানে ডাক্তার তৈরি করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। জি আবুল কাশেম ভাই, আপনি অনেকক্ষণ আছেন? আবুল কাশেম ভাই কয়েকদিন আমি কথাও পাচ্ছি না, উনি ব্যস্ত থাকেন হয়তো মনে হয়। আবুল কাশেম ভাই, আবুল কাশেম ভাই শুনতেছেন? তো ঠিক আছে, আমরা একটু বিদায় নেই। জি, স্যার, আমরা ওকে, নির্দেশ করি। আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আহ,